কি যেন বলছিলি তুই? মেরে গুম করে দিবি তাই না? নে, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, পড়লে কিছু কর। তার শান্ত গলা শুনেই আমার প্রাণ পাখি উড়ে গেল। এটা যে বড় কোনো ঝড়ের পূর্বাভাস তা তো বোঝাই যাচ্ছে। ভয়ে ভয়ে বললাম, আই ওয়াজ কিডিং। রিয়েলি? ইউ ওয়াজ কিডিং, বাট আই এম সিরিয়াস। তিনি আরো এগিয়ে এসে শীতল কণ্ঠে বলে উঠতেই আমি বেরিয়ে যাওয়া কণ্ঠে বললাম, সত্যি বলছি ভাইয়া, বিশ্বাস করুন, আমি মজা করছিলাম, মাফ করে দিবেন প্লিজ। বলেই চোখ খুলে তার দিকে তাকালাম। উনি আবারও তার ঠান্ডা গলার ঝড় তুললেন। না না না, ওটা হচ্ছে না। মাফ দাও তোকে, এটা সম্ভব না। তার চেয়ে তোকে একটা অপশন দিচ্ছি, হয় তুই আমাকে মারবি, নয় আমি তোকে। নাও, চয়েস ইজ ইয়োর্স, প্লিজ চুজ ওয়ান। হোয়াট ডু ইউ ওয়ান্ট? ওনার কথা শুনে ভয়ে চিৎকার দিয়ে বললাম, না না, আমি পারবো না, আমি মারামারি করতে পারবো না। উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, পারবি না? আমি ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে বোঝালাম, না, আমি পারবো না। উনি আবারও একই কথা জিজ্ঞেস করলেন। আমি ঠিক আগের ভঙ্গিতেই একই জবাব দিলাম। সেটা শুনে উনি চুপচাপ আমার দিকে একটু দূরে সরে গিয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলেন। আমিও চুপ করে আগের জায়গাতেই দাঁড়িয়ে রইলাম। না, পালিয়ে যাবার মতো অন্যায়টা করা সম্ভব না, কারণ যদি পালাতে গিয়ে ধরা পড়ি তো আমার আর রক্ষে নেই। ধরতে না পারলে পরে যখনই সুযোগ পাবে শোধ তুলে ছাড়বে। সেই রিস্ক নিতে চাচ্ছি না আমি। যেমন ছিলাম তেমনই থাকলাম। উনি হঠাৎ করে কি একটা ভেবে ডেভিল স্মাইল দিয়ে বললেন, ওকে পাঁচফোড়ন, রেডি হ, এখনই শুরু হবে শাস্তি। ধমাধম কয়েকটা মাইর। বলেই আমার দিকে এগিয়ে আসতেই আমি আমার বাঁ হাতটা মুখের সামনে এনে মুখটা ঢেকে আর্তনাদ করে উঠলাম। আহ! মৌরির হাতে রক্ত দেখে থমকে গেল ছেলেটা। এতক্ষণ তো ওর হাত ঠিকই ছিল, হঠাৎ রক্ত এলো কোত্থেকে? আতকে উঠে ওর কাছে গিয়ে ওর কাছে বলল। দেখি কি হয়েছে। উনি এগিয়ে আসতেই চুপচাপ হাতটা সামনে বাড়িয়ে দিলাম। আসলে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি ঠিক পিছনে ছাদের রেলিংয়ে একটা ছোট্ট ক্যাকটাস গাছ আছে। গাছটার সাইজে এতই ছোট যে আমি দাঁড়িয়ে থাকার কারণে সেটাকে সামনে থেকে দেখা যাচ্ছে না, তাই হয়তো এই খবিশটাও দেখতে পাইনি। উনি যখন আমাকে মারতে আসছিলেন ঠিক ওই মুহূর্তে আমার মনে হয়েছিল তখন ওই ক্যাকটাসটাই আমার সব, একমাত্র বাঁচার হাতিয়ার। তাই চুপ করে বাম হাতটা পেছনে নিয়ে গিয়েছিলাম গাছটা হাতে নেবার জন্য। ইচ্ছে ছিল গাছটা হাতে পেলেই ওনার মাথা বরাবর ছুঁড়ে মেরে পালাবো, বাকিটা পরে দেখা যাবে। আপাতত এটা করতে পারলেই বেঁচে যেতাম আমি। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমি হচ্ছি বর্তমানে সেই লেভেলের অভাগা। অনেক কষ্ট করে একটা বুদ্ধি বের করবার পরও সেটাকে কাজে লাগাতে পারলাম না। বাম হাতটা পিছনে নিয়ে গিয়ে ক্যাকটাস তিনটে ধরতে গিয়েই ভুল করে গাছের গায়ে হাত রেখেছি। ফলাফল শূন্য। কাজের কাজ তো কি
পাঁচফোড়ন, এবার অফ যা, নয়তো তোকে পেলে তুই শেষ, খবর করে ছেড়ে দেব। তার দৃষ্টিকে পাত্তা না দিয়ে আমি আমার বায়না ধরলাম। হঠাৎ মা ছাদে এলো আমাদের ডাকতে। নাস্তা বানিয়েছেন তাই খেতে। সূর্য ভাইয়াকে দেখে ওনাকেও ডাকলেন। উনি রাজি না হলেও মা শুনলেন না, টেনে আনলেন। মার অসময়ে চলে আসাতে ভীষণ রাগ হলো আমার। কেন এখনই তাকে আসতে হলো? 10টা মিনিট পরে আসলে কি এমন ক্ষতি হতো? তাতে কি তার বানানো নাস্তাগুলো ঠান্ডা হয়ে বরফ হয়ে যেত? এত তারা কিসের? আর একটু হলেই ওই খাটাসটার সিক্রেট ঘরটা দেখতে পেতাম। ধুর, সব মাটি। ভাবতে ভাবতেই সবার সাথে নিচে চলে এলাম। ড্রয়িং রুমে বসে সবার সাথে আড্ডা দিচ্ছে সূর্য। রুদ্রের সাথে পরিচয় হয়ে ভালোই লাগছে। ছেলেটা ভালোই, কিন্তু মৌরিনের সাথে ওর অত মেলামেশাটা ভালো লাগেনি, আদিক্ষেতা মনে হয়েছে। কিসের এত ন্যাকামো ওদের? মৌরিনের কোন জন্মের বয়ফ্রেন্ডও? তবে রুদ্র ছেলেটার ব্যবহার বেশ ভালো। প্রথমে একটু চাপা স্বভাবের মনে হলেও বেশ ভালোই লেগেছে, ম্যানার্সও ভালো। তখন ওই মুহূর্তে মৌরিনের মা মানে রিনি আন্টি চলে আসাতে মনে মনে দারুণ খুশি হয়েছিল ও। না হলে মৌরি যেভাবে চেপে ধরেছিল তাতে শেষমেশ ওকে ওই ঘরে নিয়ে যেতেই হতো। বড্ড জেদি মেয়েটা, যা বলে তা করেই ছাড়ে। তবে মনের দিক দিয়ে যথেষ্ট ভালো, সরল মনের। রাগটা একটু বেশি, হুটহাট রেগে গিয়ে তুফান বানিয়ে দেয়। ওকে রাগাতে অবশ্য দারুণ লাগে সূর্যের। রাগলে পিচিটার শ্যামলা মুখের মাঝে লালচে ভাবটা বেশ বোঝা যায়। নাকের ডগাটা টমেটোর মতো লাল হয়ে যায়। মনে হয় ছোট্ট করে একটা চিমটি কেটে দেয়, কিন্তু সেটা করতে গেলে তো একদম খুন করে ফেলবে। যে বোম্বে মরিচ না। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে গেল সূর্য। ও ঠিক করেছে বাসার সামনে রাস্তাটার পাশ দিয়ে কিছু গাছ লাগাবে, কিছু পাতাবাহার আর কিছু ফুলের গাছ। বাসার সামনে গাছগাছালি থাকলে ভালোই লাগে, বাসাটাকে সতেজ মনে হয়। ছাদে আর বাড়ির ছোট্ট আঙিনায় অবশ্য বেশ কিছু গাছ আছেই, তাতে কি, বাসার সামনে গাছ থাকলে বরং আরো বেশি ভালো হবে। মৌরিদের গেটের সামনে অবশ্য একটা বড় বকুল ফুলের গাছ আছে। যাই হোক, গাছ তো গাছই, যত লাগানো ততই ভালো। সূর্য একটা একটা করে গাছ লাগিয়ে যাচ্ছে, একদম এক মনে। কিন্তু কে যেন ওর কাজে ব্যাঘাত ঘটালো। কে যেন হঠাৎ একটা কাগজ মুড়িয়ে ওর দিকে ঢিল ছুঁড়ে মারলো। ঢিলটা দেখে ভ্রুচূড়া কুঁচকে এলো ওর, কিন্তু কিছু বলল না। আবার কাজে মন দিল, কিন্তু এবারও কিছু বলল না ও। ওর চুপ থাকার সুযোগ নিল সেই ব্যক্তি, আবারও ঢিল ছুঁড়ে মারল। পাঠক সকল, এটা কার কাজ তাই ভাবছেন তো? কার আবার? মৌরি দি গ্রেট ছাড়া। ও ছাড়া সূর্য নামের ছেলেটাকে বিরক্ত করার লোক কি আর আছে? স্কুলে যাবার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামছিল মৌরি। হঠাৎ সিঁড়ির মাঝে লম্বা জানালায় দেখতে পেল রাস্তায় মিস্টার খাটাস মাটিতে বসে গাছ লাগাচ্ছে। ঘড়িতে তাকিয়ে দেখে হাতে এখনো 10 মিনিটের মতো সময় আছে। রোববার রোজ 7:30 এসে কলিং বেল বাজায়, তারপর দুজনে একসাথে স্কুলে যায়। মৌরি ভাবছিল আজ ওই আগে গিয়ে রুতবাকে ডাকবে, কিন্তু সূর্যকে দেখে মুহূর্তেই মত বদলে ফেলল ও। শয়তানি বুদ্ধি এসে ভর করলো মাথায়। ব্যাগ থেকে একটা খাতা বের করে পেজ ছিল কয়েকটা, তারপর সেগুলোকে দুমড়ে মুচড়ে মুঠো করে কাগজের ঢিল বানালো। জানালার আড়ালে দাঁড়িয়ে একটা ঢিল ছুঁড়ে মারল সূর্যের পিঠ বরাবর, একদম পাক্কা নিশানা। ঢিলটা ঠিক ওর পিঠেই গিয়ে লাগলো। ঢিলটা জায়গা মতো পৌঁছতেই মৌরি তাড়াহুড়ো করে বসে পড়ল সিঁড়িতে। হালকা করে মাথা উঁচু করে দেখতে লাগলো সূর্য কি করে। ঢিলটা লাগার পর একটু চমকালো সূর্য, কিন্তু এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আবারও কাজে মন দিল ও। সূর্যের নিরাপত্তা ঠিক সহ্য হলো না ওর। একবার, দুবার, তিনবার, তৃতীয়বার ঢিল ছোড়ার পর বেশ ক্ষেপে গেল সূর্য। রাস্তার পাশে পড়ে থাকা একটা ইটের টুকরো হাতে তুলে নিল। তারপর মৌরিদের ওই সিঁড়ি ঘরের জানালা বরাবর জোরসে ছুঁড়ে মারল। জানালাটা অর্ধেক খোলা ছিল, তাই ঢিলটা সোজা এসে সিঁড়ির একটা ধাপে পড়ল। মৌরি ঠিক ওই মুহূর্তে মাথা তুলতে ধরেছিল। ওর ভাগ্য ভালো ঢিলটা এসে ওর মাথায় লাগেনি, নয়তো সূর্য ওটাকে যে স্পিডে মেরেছিল তাতে ওর মাথা নিশ্চিত ফাটত। ঢিলটা মারার পর সূর্য রাগে গজরাতে গজরাতে ঢিল চুনেওয়ালির উদ্দেশ্যে পড়ল। আরেকবার ঢিল মেরে দেখ, 1 টনের পাথর ছুঁড়ে মারবো, ফাজিল কোথাকার। সকাল সকাল ফাইজলামো করে মুড খারাপ করে দিচ্ছে বাদর। বলেই আরেকটা গাছ নিল সূর্য। ওকে কাজে মন দিতে দেখে মৌরি আবারও শয়তানি বুদ্ধি আটল। সিঁড়ি থেকে ওই ইটের টুকরোটা তুলে ছুঁড়ে মারল সূর্যের মাথা বরাবর, কিন্তু মিস হয়ে গেল। ঢিলটা ওর মাথায় না লেগে গিয়ে ওর কান ঘেঁষে বেরিয়ে গেল। ঢিলটা সবে গিয়ে এসে সূর্যের হাতের কাছেই পড়ল, তাই দেখে ভ্রুচূড়া কুঁচকে গেল ওর। সত্যি
এই মৌরি নামের মেয়েটা কোনোদিনও শোধরাবে না। ওকে হাজারবার মানা করলেও একটার পর একটা অকাজ করেই যাবে। ভাবতে ভাবতে মৌরির গলা শোনা গেল, ইসকো कहता है जैसा को तैसा, টিট ফর ট্যাট। কথাটা শুনতেই পাশে থাকা তুলনামূলক বেশ বড় একটা পাথর হাতে নিয়ে রাগী গলায় বলল, তোর টিট ফর ট্যাট বের করছি। বলে মারতে নিলেই গেট দিয়ে রুতবাকে বেরোতে দেখা গেল। ওর পেছন পেছন ওর মা। ওদের দেখেই থমকে গেল সূর্য। ও আর যাই করুক, ফ্যামিলির কারোর সামনে কারোর সাথে ঝামেলা বাঁধায় না, প্রকৃতপক্ষে কারোর সাথে ঝগড়া না, মারামারি করেও না। কিন্তু এই মৌরি নামক মেয়েটার চক্করে পড়ে ওর সব রীতিনীতি উল্টে পাল্টে যায়। ও ঝামেলা না বাঁধালেও ঠিক ঠিক মৌরি ঝামেলা লাগিয়ে দিবে। সূর্যকে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস অন্তরা বললেন, বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? গাছ লাগানো শেষ? তাহলে যাও ব্রেকফাস্ট করে নাও। উনি অপ্রস্তুত হেসে বললেন, হ্যাঁ আম্মু, লাস্ট একটা, ওটা লাগিয়ে যাচ্ছি। বলতে বলতেই রুতবা গিয়ে মৌরিদের গেটের কলিং বেল বাজালো। বেলের শব্দ শুনতেই মৌরিও বেশ ভদ্র মেয়ের মতো চিল্লিয়ে বলল, আসছি। মৌরি নেমে এসে মিসেস অন্তরাকে দেখে সৌজন্যতার হাসি দিয়ে কুশল বিনিময় করল। তারপর মিসেস অন্তরা বললেন, মৌরিমা কি আজ রেডি হয়েই ছিল নাকি? মৌরি মাথা চুলকে জবাব দিল, না মানে আসলে এখনই রেডি হলাম তো তাই। মৌরির ঢং দেখে সূর্য বিড়বিড় করে বলল, হ্যাঁ সেই, তুই যদি এখন রেডি হোস তাহলে এতক্ষণ ধরে আমায় কে জ্বালালো? তোর ভূত, যত সব ঢপ। সূর্যের বিড়বিড়ানি কেউ না শুনলেও রুতবা ঠিকই শুনল, তবে পুরোটা না, আবছা আবছা। ও ভ্রু কুঁচকে পড়ল, তুই আবার কি বলছিস ভাইয়া? না না কিছু না, যা তোরা স্কুলে যা। বলেই কেটে পড়ল সূর্য। বলা তো চাই না, আবার কোন ঝামেলা লাগাই এই মেয়ে। স্কুল থেকে ফিরে বীর দর্পে গেট খুলে ভেতরে ঢুকলো মৌরি। আজ ওরা বাসায় নেই, ফিহাদের বাসায় গেছেন তিনি, তাই একা একাই দরজা খুলে ভিতরে ঢুকছে ও। এতক্ষণ অবশ্য বেশ ভয়েই ছিল, কারণ সকালবেলা যে কাহিনী করে গেছে তাতে সূর্যের হাতে ধরা পড়লে ওর কপালে শনিই ছিল। কিন্তু বিশেষ সৌভাগ্যবশত সারা রাস্তায় কেন রেড জোন মনে বাসার সামনেও সূর্যের সাথে দেখা হয়নি ওর। সেটা ভেবেই খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে ওর। ইচ্ছেটাকে অবশ্য পূরণ করাই যায়। রুমে গিয়ে বাবার একটা লুঙ্গি পরে লুঙ্গি ডান্স অবশ্যই করা যায়। ফুল সাউন্ড দিয়ে গান বাজালেও আজ কেউ মানা করবে না, কারণ মা বাসায় নেই। ভাবতে ভাবতেই সিঁড়ির সামনের কেচিকেটটা খুলে ফেললো ও। ভেতরে ঢুকতে নিলেই কেউ একজন বলে উঠল, বোঝাপড়া না করে চলে যাচ্ছিস পাঁচফোড়ন? কণ্ঠ আর নামটা শুনেই মুখের হাসি মিলিয়ে গেল মৌরির। পেছনে না তাকিয়েই পুছল, এটা তো ওই খবিশের গলা। তার মানে ভাবতে ভাবতেই ঘুরে তাকিয়ে দেখলো প্রাচীরের কণার ছোট্ট আম গাছটার ডালে পা ঝুলিয়ে বসে আছে সূর্য। মুখে তার শয়তানি হাসি। ওকে দেখেই আতকে উঠল মৌরি। আপনি? হঠাৎ গাছ থেকে ঝাঁপিয়ে নিচে নামলো সূর্য। টেডি স্মাইল দিয়ে বলল, কেন রে, সকালের হিসাবটা মেটাতে হবে না? সেটা শুনে মৌরি বেশ ভয়ে ভয়ে বলল, কিন্তু আপনি এখানে কি করে এলেন? গেট তো বন্ধ। মৌরির বোকা বোকা কথা শুনে জোরেই হেসে উঠল সূর্য। তারপর হাসি থামিয়ে বলল, বোকার মতো কথা বলিস না তো পাঁচফোড়ন, দেখতেই পেলি গাছ থেকে নামলাম, তারপরও প্রশ্ন করছিস? আর তোদের এই ছোট্ট প্রাচীর টপকানো কোনো ব্যাপার নাকি? আমি সে কথার জবাব না দিয়ে ভয়ার্থ গলায় বললাম, আপনি এখানে কেন এসেছেন? চলে যান, যান বলছি। আমি ভয় ভয় করে বলতেই উনি শয়তানি হাসি দিয়ে বললেন, কেন এসেছি জানিস না? সকালে কি করে গিয়েছিলি মনে নেই? সেই বিচার করতে এসেছি। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। না না, তুই বারবার ভুল করবি আর আমি বারবার মাফ করব, তা হবে না। তোকে মাফ করতে করতে মাথায় উঠে গেছিস, তাই আজ নো মাফ, অনলি শাস্তি। কথাটা শুনেই ভয়ে চুপসে গেলাম আমি। পরক্ষণেই কি যেন একটা মনে পড়ে গেল, তাই ভয় কাটিয়ে ওনাকে ভয় দেখাবার উদ্দেশ্যে বলে উঠলাম, ভাইয়া দেখুন, আজ বাসায় মা নেই, ইভেন কেউ নেই, আমি একা, গেটে তালা। এখন যদি আমি চিল্লাচিল্লি শুরু করি তখন কি হবে বুঝতে পারছেন? লোকের হাতে কেমন গণধোলায় খেতে হবে জানেন? বলেই বাঁকা হাসি দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইলাম। উদ্দেশ্য তার ভয় পাওয়া চেহারাটা দেখে মজা নেব, কিন্তু তিনি মোটেই ভয় পেলেন না। ভয় তো দূর, মুখে সামান্যতম ঘাবড়ানোর চিহ্ন অবধি নেই। উনি অন্য দিকে তাকিয়ে মুচকি হেসে কি যেন ভাবলেন, তারপর আমার দিকে তাকিয়ে আদেশি সুরে বললেন,
ঝামেলা না করে কান ধর। বেশি না, মাত্র 50 বার উঠবস করলেই ছেড়ে দেব। প্রমিস? নে স্টার্ট কর। কথাটা শুনেই মুখের হাসি মিলিয়ে গেল আমার। তবে কি বজ্জাতটা ধরে ফেলেছে আমার কথার চালাকি? তাই একটুও না ঘাবড়িয়ে উল্টে আমাকে শাস্তি দিতে চাচ্ছে। নিজের শেষ বুদ্ধিটাও টিকলো না ভেবে আশাহত হলাম। অসহায় গলায় বললাম, ভাইয়া প্লিজ। নো প্লিজ, নে শুরু কর। যত দেরি করবি তত শাস্তি বাড়বে। নে নে তাড়াতাড়ি। বলেই আমাকে তাড়া দিতে লাগলেন। আমি অনেকবার সরি বললাম, মাফ চাইলাম, কিন্তু আমার কোনো আকুতি মিনতি ব্যাটার ফালতু মনটাকে গলাতে পারল না। আমার কথায় বরং উনি ক্ষেপে গিয়ে বললেন, ঝামেলা বাড়াস না পাঁচফোড়ন। এরপর আর একটা কথা বললে কিন্তু তোর কানে ধরার ভিডিও করে রাখবো, তারপর সেটা আমার আইডিতে পোস্ট করে দিব। আর তুই তো জানিসই আমার এফবির ফ্যান সংখ্যা কত। একদিনের মধ্যে ভাইরাল হয়ে যাবি। ভাইয়া সরি বলেছি তো। এবার তিনি কোনো কথা না বলে পকেট থেকে ফোন বের করতে নিলেই আমি স্ট্রেট দাঁড়িয়ে গেলাম। দুই কানে হাত রেখে উঠবোস করা শুরু করলাম। উফ, আর পাচ্ছি না। সবে 15 বার দিয়েছি, তাতেই অবস্থা কেরোসিন। আর দু একবার করলেই অজ্ঞান হয়ে যাব। তবুও খবিশটার মনে দয়া নেই। ঠাস! হঠাৎ কারো পড়ে যাওয়ার শব্দ শুনে ফোনের স্ক্রিন থেকে মুখ তুলে তাকালো সূর্য। তাকিয়েই দেখলো মৌরি চিৎপটাং হয়ে পড়ে আছে, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে আবারও ফোনের ভিতর মনোযোগ দিল ও। মৌরির দিকে না তাকিয়েই বলল, ঢং না করে তাড়াতাড়ি ওঠ, জলদি বাকিগুলো করে ফেল। সবে 15। সূর্য জানে এটা মৌরির বাহানা, শাস্তি থেকে মুক্তির জন্য এমন ফাজলামি করছে। ভান ধরেছে যেন জ্ঞান হারিয়েছে, কিন্তু আসলে তো বদমাসটার কিছুই হয়নি। তাই এই নিয়ে আর কিচ্ছু ভাবল না সূর্য। কিছুক্ষণ পরও মৌরির সাড়া না পেয়ে রেগে গেল সে। রাগ মিশ্রিত শীতল কণ্ঠে বলল, পাঁচফোড়ন, ঝামেলা করার চিন্তা করিস না, তাড়াতাড়ি ওঠ। যত দেরি করবি তত কিন্তু শাস্তি বাড়বে। স্ট্যান্ড আপ ফার্স্ট। শেষ কথাটা বেশ ধমকেই বলল, কিন্তু তবুও মৌরি লাপাত্তা। যেমন চিৎপটাং হয়েছিল তেমনি আছে, সামান্যতম নড়াচড়া অবধি করল না। অথচ ওর এমন কড়া ধমকে মৌরির এতক্ষণে কেঁদে দেবার অবস্থা হবার কথা। তবে কি সত্যি সত্যি? ভাবতে ভাবতেই ওর কাছে এগিয়ে গেল সূর্য। গায়ে হালকা ধাক্কা দিতেই বুঝতে পারল সত্যিই মৌরি জ্ঞান হারিয়েছে। কিন্তু বেশ অবাক হলো ও। মাত্র কয়েক মিনিট রোডে দাঁড়িয়েছিল বলে জ্ঞান হারিয়ে কুপোকাত। যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা রোদে কাজ করেও কিছু হয় না। তবে এই মেয়েটা ভীষণ ইউনিক, তাই হয়তো এর জ্ঞান হারাবার স্টাইলটাও ইউনিক। এইসব কথা ভেবেই মৌরিকে পাঁচকোলা করে কোলে তুলে নিল সূর্য। সূর্য পেরিয়ে ওদের ফ্ল্যাটের দরজার সামনে এনে ওকে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। তারপর ওর অ্যাপ্রনের পকেট থেকে এক সেট চাবি দিয়ে দরজা খুলল। আবারও ওকে কোলে তুলে নিতে নিতে হঠাৎ বিড়বিড় করে বলল, এত পাতলাই মেয়ে যেন ফু দিলেই উড়ে যাবে। ইচ্ছে তো করে সারাদিন কোলে নিয়ে বসে থাকি, আজ নিজের অজান্তেই সে সুযোগ করে দিলে গো মৌ পাখি। বলেই ওকে ড্রয়িং রুমে এনে শুইয়ে দিল। তারপর বাইরে গেল নিচ থেকে ওর ব্যাগটা আনার জন্য। সূর্যকে চলে যেতে দেখে লাফ দিয়ে উঠল মৌরি। তড়িঘড়ি করে দৌড়ে গিয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ করে নিজের সেফটি নিশ্চিত করলো। আসলে এতক্ষণ অজ্ঞান হবার ভান করছিল ও, যাতে আর শাস্তি পেতে না হয়। ঠিক শাস্তি পেতে হলো না, উল্টে মিস্টার খাটাসের কোলে চড়ে এত দূর আসলো। কিন্তু উনি তখন বিড়বিড় করে কি বলল, ওকে কোলে নিতে চাই? মানে কি? আজ 14 তারিখ। 14 তারিখ মানে বুঝেছেন? ফেব্রুয়ারির 14 তারিখ, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, মানে প্রেমিক যুগলের জয় যাত্রার দিন। আর আমার মতো সিঙ্গেলদের হাহাকারের দিবস। মাঝে মাঝে মনে হয় এই একটা দিনের জন্য যদি মিঙ্গেল হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। প্রতি বছর এই দিনটায় আমি স্কুলে যাই না, কারণ ক্লাসের অধিকাংশ স্টুডেন্টই আসে না। টিচারদেরও অনেকেই ছুটি নেন। এই দিনটা সবাই নিজের মতো করে কাটাতে চায়, নিজের ভালোবাসার মানুষের সাথে। তাই পার্কে, সিনেমা হলে, রাস্তায়, চিড়িয়াখানায়, মানে সব টুরিস্ট স্পট থেকে শুরু করে স্কুল কলেজের সামনে পর্যন্ত মিঙ্গেলদের মেলা বসে। এই দিনটা যেমন সত্যিকারের ভালোবাসার সাথীগুলো পালন করে, ঠিক তেমনই সো কল্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরাও পালন করে। আর মাঝখান থেকে বাদ পড়ে যায় আমাদের মতো গো বেচারারা। স্কুলে যাব না দেখে আজ ঘুম থেকে উঠেছি দেরি করে, একটু বেশিই দেরিতে।
11:30টার সময় ঘুম থেকে উঠে খেয়ে গোসল করতে করতে 2:30টা বেজে গেছে। ঘরে বসে বসে ফেসবুক স্ক্রল করে অলস সময় কাটাচ্ছি। আর সবাই পেয়েছে এই ফেসবুক। এক একজনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, আর সেই পিক আপলোড করে ক্যাপশনে লিখেছে মাই লাইফ লাইন, মাই লাভ, মাই হার্ট। আজ একজনকে লাইফ লাইন বলছে তো কাল একজনকে কলিজা বলবে। জাস্ট অসহ্য। এদের আদিক্ষেতা দেখে মনটা দুঃখী দুঃখী সমুদ্র রূপ নিল। রিলেশন তো দূর, আজ পর্যন্ত একটা প্রপোজ অবধি পাইনি। ফ্রেন্ড সার্কেলের কেউ একথা শুনে অবাক হয়ে বিশাল বড় হা করে তাকিয়ে থাকে, যেন আমি একটা এলিয়েন। তবে 14 তারিখটা কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষগুলোর জন্য একটা স্মরণীয় দিন। যারা সত্যি সত্যিই ভালোবাসে তারা কিন্তু এই দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে, তাদের প্রিয় মানুষের দেওয়া উপহারের জন্য। সারাটা দিন অলস সময় পার করে এখন পড়ার টেবিলে বসে ঝিমুচ্ছি। কতই আর পড়ি, ভালো লাগে না। স্কুল যাইনি, তাই সেই সন্ধে থেকে বই হাতে বসে আছি। খেয়ে দিয়ে আবারও সেই বই। না, অনেক পড়া হয়েছে। বই খাতা রেখে বিছানায় গেলাম ঘুমোতে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম আজকের দিনটার কথা। আজ মায়ের জন্য বিশেষ একটা দিন, কারণ বাবাও আজ মাকে উপহার দিবে। কি দিবে সেটাও অবশ্য আমি জানি। বাবা অফিস থেকে ফেরার সময় গুনে গুনে 19টা লাল গোলাপ নিয়ে বানানো একটা তোড়া নিয়ে আসবে। গত 18 বছর ধরে প্রত্যেক ভ্যালেন্টাইন্স ডেতে এই উপহারটা দেয় বাবা। প্রতি বছর নতুন একটা গোলাপ ফুল যুক্ত হয় এই তোড়ায়। বাবার মতে তাদের ভালোবাসার বয়স যত বছরে পা দেবে ঠিক ততটা গোলাপই তাদের ভালোবাসার সাক্ষী। বাবা রাতে এসে সেই গোলাপ মাকে উপহার দিবে, আর কাল সকালে সেগুলো আমার মা জননী তার ডায়েরিতে চাওয়া দিয়ে রাখবেন। তাদের ভালোবাসার স্মৃতিগুলো এভাবেই জমিয়ে রাখেন মা। ভাবতে ভাবতেই হঠাৎ কি মনে করে ফোনটা হাতে নিলাম। ডাটা অন করে একবার ফেসবুকে ঢুকলাম। খাটাসটার আইডি সার্চ করে দেখলাম প্রোফাইলটার কি অবস্থা, আজ নতুন কোনো স্ট্যাটাস আপলোড দিয়েছে কিনা। না, তেমন কিছু নজরে এলো না। শুধু দেখলাম প্রোফাইল পিকচারটা আপডেট দিয়েছে। ছবিটা যে আজকের তা সেটা বেশ বোঝা যাচ্ছে। ছবিটা দেখা যাচ্ছে কোনো এক ফুলের শোভিত উদ্যানের মাঝে খাটাসটা স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে হোয়াইট টি শার্ট, চোখে সানগ্লাস, এক হাত জিন্সের পকেটে, অন্য হাত ঠিক পকেটে না রেখে ঝুলিয়ে রেখেছে। ছবিটার নিচে তাকিয়ে দেখলাম রীতিমতো লাইক কমেন্টের ঝড় উঠে গেছে। সেটা দেখেই মেজাজটা বিগড়ে গেল আমার। শালা খারুস, ছবি তুলেছিস ভালো কথা, সেটা ফেসবুকে দেওয়ার কি আছে? মানুষকে দেখাবি লুক হাউ মাচ কিউট অ্যাম আই। ভাবতে ভাবতেই ডাটা অফ করে ফোনটা রেখে দিলাম। আর কিছু দেখবই না। ফোনটা রাখতেই হঠাৎ করে মেসেজ টোন বেজে উঠল। বিরক্তিতে তাকিয়ে দেখলাম একটা আননোন নাম্বার থেকে এসেছে। তাই না দেখেই রেখে দিতে নিলেই আবার একটা মেসেজ এলো ওই নাম্বার থেকে। কৌতূহল চাপাতে না পেরে শেষমেশ বাধ্য হয়ে সিন করলাম। প্রথম মেসেজটা এমন,